এই আন্দোলনে অংশগ্রহণকারী মানে কিন্তু এই কয়দিনের আন্দোলন না, বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো আমরা যারা, আমাদের এক নম্বর দাবি তো হচ্ছে যে এই যে হত্যাকাণ্ড তার বিচার এবং আহতদের সুচিকিৎসা এবং তার পুনর্বাসন। এবং আমরা খালি আহত বলি না, আমরা বলেছি ক্ষতিগ্রস্ত। আমি কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীতে ক্ষতিগ্রস্ত নানাভাবে এই কাজগুলো করতে হবে, পুনর্বাসনের কাজ। সুতরাং এইটাই তো আমাদের এক নম্বর দাবি, সব দলেরই আপনি দেখবেন। যারা দাবি করে এই সরকার আছে অনেক কিছু নাকি করিতকর্ম, তাহলে করতে পারলো না কেন? আমরাই তো পাল্টা প্রশ্ন করি। এটা তো তাদেরই করা দরকার ছিল, যে সুনির্দিষ্ট তালিকা করে যা যা করার দরকার ছিল, এটি হচ্ছে বক্তব্য। কিন্তু আমি কালকে একটা জিনিস শুনলাম, এই যে যারা আন্দোলন করছে, যদিও আমি এটা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু আমি স্বচ্ছতার জন্য বলছি, কালকে দেখলাম অনেকে বলতে চায়, বা আমাকে দু একজন ডাক্তারও বলেছেন, যে যেখানে তারা আছে অনেক সময় তারা থাকতে চাচ্ছে না, অনেকে চলে যাচ্ছে, সেক্রেটারিয়েটে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমার কথা সেটাকে নিয়ে কোশ্চেন না করে আমি বলতে চাই যে আহতদের সম্পর্কে এক্ষেত্রে একেবারে স্বচ্ছতার সাথে যদি তারা করে, ধরুন একটা ডিজিটালাইজেশন যদি করতে পারে, ধরুন XY অমুক জায়গায় অমুক হসপিটাল আছে, এই চিকিৎসা হচ্ছে, তাহলে কিন্তু কোনো সংকট থাকবে না। কারণ মনে রাখতে হবে, আমি ষড়যন্ত্র থিওরিতে মধ্যে নাই, কিন্তু মনে রাখতে হবে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার নানা মানুষ আছে। আমরা কিন্তু রানা প্লাজার ঘটনা থেকে শুরু করে অনেক ঘটনায় ভুক্তভোগী, সে আলোচনা আমরা করছি না, কিন্তু এটা আমাদের প্রত্যাশা যাতে যথাযথভাবে সরকার এই দায়িত্ব পালন করে, সেটা করা উচিত। আমি প্রসঙ্গক্রমে এটা অন এয়ার আর একটা কথা না বলে পারছি না, এটা আমি দিন তারিখ দিয়ে বলছি আপনাকে। এটা আগস্ট মাসে ওনারা দায়িত্ব নিলেন, সেপ্টেম্বর 5ই অক্টোবর আমরা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন গেলাম, যদিও ওনার একটা ভিন্ন ইস্যু ছিল, কিন্তু আমরা অনেকগুলো কথা ওনাকে বললাম, তার মধ্যে এই দাবিও ছিল আহত নিহতদের কোশ্চেন। প্রধান উপদেষ্টা, আমি একেবারে দায়িত্ব নিয়েই কথাটা বলছি, নিশ্চয়ই ওনাদের রেকর্ডও আছে, উনি আমাদের এই শব্দ শোনার পরে কি উত্তর দিয়েছিলেন জানেন? উনি বলেন, হ্যাঁ আমরা তো যথেষ্টই করছি, আমাদের তো একটাই ত্রুটি। তা কি ত্রুটি? আমরা যা করছি এটা প্রচার প্রপাগান্ডা হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা বরঞ্চ বললাম যে আপনি বলেন কি, আপনি ক্ষমতায়, আপনি বলছেন এই কাজগুলো করছেন। ওখানে যে প্রেস উইংসের এরা ছিল, এই যে যারা আমি কি বলবো, যে দায়িত্বের বাইরেও কথা বলে, অনেক কথা বলে। আমরা বলেছি দরকার হলে এত কথা বলে উপদেষ্টা বানায় দেন, প্রেস সেক্রেটারি থেকে সেটাই হওয়া উচিত। যাই হোক, কিন্তু উনি কিন্তু বলেছেন এটা নাকি প্রচার প্রপাগান্ডা হচ্ছে না। তা আমরা তো বুঝতে পারছি না কি হচ্ছে, সেইটা করা উচিত বলে আমরা মনে করি। আর এইটা আমি খুব ঠান্ডা মাথায় স্বল্প একটু কথা বলি। ওনার বাড়ির সামনে যদিও বা গেল, তাহলে কেন সরকারের প্রতিনিধি এসে সহনশীলতার সাথে কথা শুনে তার উত্তর দিল না? এইটা আমার বড় প্রশ্ন। যিনি সরকারে না, এইরকম মানুষ কেন বারবার যাবে? এইটা কাঙ্ক্ষিত না, এবং এইটা কোনো সরকারের জন্য কোনো ভালো খবরও না। এবং পুরো পরিবেশ পরিস্থিতি, আপনি যে একটা আগের যে একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী যে প্রবণতা ছিল, সেইটা থেকে আমরা যে একটা গণতন্ত্রের দিকে যাত্রার যে কথা বলছি, তার জন্য এটা কোনো ভালো খবর না, এটা সবাইকে মনে রাখতে হবে। একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। নিপুণ রায়চৌধুরী, আসলে আমরা 6 মাসের নানান ঘটনা নিয়ে আলোচনা করছি, সেখানে নির্বাচন নিয়ে যতই আগানোর কথা চিন্তা করছি, যতই বেশি করে আসলে স্পষ্ট হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটিকে স্পষ্ট হতে আপনারা পারছেন। নির্বাচন হওয়ার যে বিষয়টি কবে নাগাদ হতে পারে, অ্যাপ্রক্সিমেট একটা ডেট দিলেও, একটা সময় নির্ধারণ করে দিলেও, আপনি কি মনে করছেন সেই সময়ের মধ্যে নির্বাচন সম্ভব কিনা, এবং নির্বাচনের সামনে কত ধরনের চ্যালেঞ্জ আসলে দেখতে পাচ্ছেন? দেখুন, আমাদের দল থেকে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে যে সকল ক্রাইসিস দেখা দিচ্ছে এবং যেগুলো নিত্য নতুন ক্রাইসিস হিসেবে উদ্ঘাটিত হচ্ছে, সেই জায়গা থেকে বাংলাদেশের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে, একটা ডেট ডিক্লেয়ার করতে হবে। এটা আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, তো আমরা বাংলাদেশের সকল জনগণ এখন কি চাই? বাংলাদেশের জনগণ চায় তার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে তার সরকার গঠন করবে, এবং সে তার রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়। দীর্ঘ 17 বছর যাবৎ যে মালিকানা থেকে সে বঞ্চিত ছিল। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আরও অন্য সকল উপদেষ্টা যখনই নির্বাচনের কথা শুনে, তখনই তাদের চোখ ঘুচকায় যায়, কপাল কুঁচকে যায়, নানান ধরনের উপসর্গ দেখা যায়। এই উপসর্গগুলো কেন দেখা দিচ্ছে?
এই জিনিসগুলো আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। কারণ নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া এই ধরনের ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব না। কারণ আপনাকে একটা ব্যবসায় বিনিয়োগ করবে, হ্যাঁ, সে কিসের ভিত্তির উপর করবে? আসলে এই সরকার কতদিন আছে? এই সরকার তো জনগণের ম্যান্ডেটে না। এগুলো নানান ধরনের প্রশ্ন আসে। তারপরে কিন্তু দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে কি করবে না, আরও অনেক প্রসঙ্গ আছে। তো সেই জায়গা থেকে গণ অভ্যর্থনার এই বিজয়কে ধরে রাখতে হলে এবং এর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ডিক্লেয়ার করতে হবে। এই সরকারের সাথে বলা হচ্ছে যে আসলে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন একটি সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হতে পারে। নিরপেক্ষতা নিয়ে তো আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে যেমন সন্দেহের তীর ছোড়ার মতো নানা ধরনের প্রশ্ন আসছে, নানা ধরনের কথা আসছে, সরকারের পক্ষ থেকে যেমন বিএনপির জন্য আসছে, বিএনপির পক্ষ থেকে সরকারের দিকে আসছে। দূরত্ব কি বেড়েছে সরকারের সাথে? সন্দেহ কি আরো বেশি প্রকট হলো সরকারের সাথে বিএনপির? রাজনৈতিক দল তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নানান ধরনের আশঙ্কা সন্দেহ থাকবে, কিন্তু জনগণের ভিতরে তো এই সন্দেহ ঢুকে গিয়েছে। জনগণই তো বুঝতে পারছে না যে আসলে এই সরকার কবে নাগাদ নির্বাচনটা দেবে, কবে নাগাদ জনগণ তার ভোটের অধিকার কিংবা তার রাষ্ট্রের মালিকানা জনগণ ফিরে পাবে। তাহলে এই যে একটা গণ অভ্যর্থনার মাধ্যমে যে আত্মত্যাগ মানুষ করেছে কিংবা যে শহীদী মৃত্যুবরণ করেছে, তার প্রতিদান তো একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যার মাধ্যমে জনগণ তার মালিকানা ফিরে পাবে। কিন্তু এখন যদি তাদের সুরে নতুন করে সুর হচ্ছে যে একটা রাজনৈতিক দল হবে, ছাত্ররা রাজনৈতিক দল সংগঠিত করবে, এবং সেটা যদি সরকারি পৃষ্ঠপোষকতা হয়, তখন এই অন্তর্বর্তীকালীন সরকারে যে গুরু দায়িত্ব জনগণ অর্পণ করেছিল, সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক জনতা যখন অর্পণ করেছিল যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা নির্বাচিত সরকারের কাছে, সেই নিরপেক্ষতার তো এখন প্রশ্নের সম্মুখীন হয়েছে সরকার। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব, যখন একটা সরকার প্রধান কিংবা উপদেষ্টা, স্বয়ং উপদেষ্টা প্রধান তিনি বলছেন একটা বিশেষ দল হবে কিংবা তাদেরকে সমর্থন জানানোর বিষয়ে তার ইঙ্গিত পোষণ হচ্ছে, জনগণ দেখছে, সেখানে নিরপেক্ষতা তো থেকেই যায়। এবং যখন একটি নাগরিক কমিটি, আমি কোনো দল নতুন করে দল গঠন হোক আমরা সেটাকে ওয়েলকাম জানাই, কিন্তু সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় যখন হবে তখন তার ব্যাপারে বিরোধিতা আসবেই। এটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আসবে, এটা সাধারণ জনগণের পক্ষ থেকে আসবে। কারণ শেখ হাসিনা দীর্ঘ 17 বছর যাবৎ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। তো এই সরকার যে কোনো নতুন কোনো ফাঁদ পাচ্ছে কিনা সেটা তো প্রশ্ন থেকেই যায়, এগুলো তো কোশ্চেন আসে। তো জনগণের আসলে এই মুহূর্তে কি দরকার? আপনাকে আবার নতুন কোন সংকট, নিপুণ রায় চৌধুরী, জনগণের তো জনগণ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দ্রব্যমূল্য থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বারবার আমরা বলছি। জনগণ যে এই মুহূর্তে নির্বাচনই চাই, এটি আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে জনগণ আসলে নির্বাচনই চাচ্ছে এই মুহূর্তে? জনগণ নির্বাচন চাচ্ছে কি চাচ্ছে না সেটা তো আপনি মাঠে যখন যাবেন তখনই তো আপনি বুঝতে পারবেন। আমি একটু এই প্রশ্নে রহিম হোসেন প্লিজ আপনার কাছে একটু আসতে চাই। মাঠ পর্যালোচনা করেন, আপনি বুঝতে পারবেন জনগণ এখন তার এই সার্বিক সমস্যা সমাধানের জন্য তার সরকার গঠন করতে চায়। জনগণ তো আসলে বৈষম্য মুক্তি চেয়েছিল, জনগণ চেয়েছিল তারা নির্বিঘ্নে একটা জীবন যাপন করবে, নিরাপত্তার সাথে জীবন যাপন করবে, একটা ভালো জীবন যাপন করবে। সেখান থেকে আসলে আপনার কাছে কি মনে হয় জনগণ কোনটা এখন সব থেকে বেশি চায় বা জনগণের কোনটি বেশি প্রয়োজন? দুটি প্রশ্ন আসলে হয়ে গেল। ধরুন জনগণ প্রথমে কি চায়, সেটা হচ্ছে একটা স্বস্তি চায়। স্বস্তি চায়। তা স্বস্তি যদি বলেন, প্রথম হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে স্বস্তি, আর একটা হচ্ছে জনজীবনের শান্তি, আইন শৃঙ্খলা। এই জায়গাটায় আপনি অন্য জায়গায় নাইবা গেলাম, এই দুটোও যদি বলেন তো এই 6 মাসে এটার আপনি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি আমরা? কোনটার কোন অগ্রগতির লক্ষণ দেখছেন? কোনোটা অগ্রগতি নাই। সুতরাং মানুষ বিরক্ত, ত্যক্ত এই কারণে। সুতরাং তাহলে মানুষ তো চায় এই স্বস্তি, তাহলে সেই স্বস্তির জন্য আমাদের গণতান্ত্রিকভাবে পথ কি আছে? পথ হচ্ছে একটা যদি নির্বাচন তো সরকার থাকে,
তাহলে জনগণ বা আমরাও ধরেন আজকে যেভাবে কথা বলতে পারতাম, আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এখনও তো সেইভাবে কথা বলে আমি তো বললাম যে তাদের কাছ থেকে তো আমি প্রত্যাশা করছি না, আমি তার কাছ থেকে দাবি করব না যে আপনি মানে এই যে ভোটে নির্বাচিত হয়েছেন, বাজার ব্যবস্থা সংস্কার করেন নাই, এই কাজ করতে পারবেন না, অথবা আপনি বিদায় হন বা কিছু একটা, আমি তো তা বলতে পারছি না। কিন্তু ধরুন XYZ কেউ যদি ক্ষমতায় যেত এই ধরনের রোধ করে, সে দায়িত্ব পালন না করলে কিন্তু আমরা ভিন্নভাবেই সংগ্রামটা করতে পারতাম, তা জনগণকে আমরা উদ্দীপ্ত করে সেই জায়গাটা করতে পারতাম। তাহলে আমরা জনগণ যে স্বস্তি চাই, সেই স্বস্তি যদি আমি বুঝতাম যে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এই কয় মাস থেকে জনগণকে স্বস্তি দিতে পারতেছে, কতগুলো পজিটিভ কাজ করতেছে, জনগণ এত উৎফুল্ল, সবাই মিলে বলছে আরো থাকেন আরো থাকেন, তাহলে আপনি রাজনৈতিক দলগুলোকে বলতে পারতেন যে আচ্ছা বাবারা, বা এত ভালো সংস্কারের কাজ হচ্ছে, ওই সংস্কার করতে যে তোমরা যে অমুক তারিখে বলতেছো আরো কিছুদিন দেরি করলে অসুবিধে নাই, তা আমরা তো কোনোটাই দেখতে পাচ্ছি না। আমরা এই জন্য বলছি যে একটা অন্ততপক্ষে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কি বলবো যে কাজটা শুরু করার জন্য, এটা হলেই সব কিছু হয়ে যাবে না, তাহলে এইটার তো কোনো অল্টারনেট দেখছি না। আপনি এটা বাদ দেন, ধরেন এই যে দুর্নীতি লুটপাট শেখ হাসিনার সময় একটা বড় ঘটনা ছিল না, আপনি আমাকে একটু বলেন তো 6 মাসে কয়টা দুর্নীতি লুটপাটকারীদের গ্রেপ্তার করে জেলে ভরতে পারছেন, কয়টা ব্যাংক ডাকাত, কয়টা পাচারের টাকা আপনি ফেরত আনার কাজটা করতে পারছেন? আপনি তাহলে এটা জিনিসটা বলেন। ভয়ের রাজত্ব ছিল, ভয়ের রাজত্ব কি এখন শেষ হয়ে গেছে? এখন নানা মাত্রায় নতুন নতুন ভয়ের রাজত্বের কথা অনেকেই বলছেন, রেডিও টেলিভিশনগুলো হয়তো এখনো মুখ খুলছেন না, বা বাস্তবতা পরিবেশটা দেখেন। এইটা হয় কেন? হয় হচ্ছে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, সেই গণতান্ত্রিক পরিবেশ খালি মুখের কথা বললে হয় না। ওই যে আপনি একটু আগে কি যেন বললেন যে সন্দেহ বিশ্বাসের কথাটা, হয় কেন? আপনি যদি মিনিমাম একটু কল্পনা করেন, আপনি যদি স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, এবং কোনো কাজ করার জন্য অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু ভয়ের রাজত্ব থাকবে না। জি। আমি একটা ছোট্ট অফেন্ড উদাহরণ দিই, ধরুন আপনি এই টকশোটার মূল পরিচালনা করছেন, কিন্তু কোনো কারণে আপনি জানেন যে একটা ন্যায্য কারণে একটা বিভ্রাট ঘটে গেল, টেকনিক্যাল, তা আপনি যদি জানেন এবং আপনার এই কলা কৌশলের যদি জানে, তাহলে কিন্তু মাইন্ড করবেন না। কিন্তু আপনি যদি না জানেন, স্বচ্ছতা না থাকে, জবাব দিতে না থাকে, এবং যারা পরিচালনা করছে তাদের অংশগ্রহণ না থাকে, আপনি কিন্তু খেপে যাবেন যে কেন নষ্ট হলো।